প্রকৃতি যেন আজ এক ভেজা রমণী, চুলে জলের রেখা, চোখে কুয়াশা আর ঠোঁটে মেঘের ছোঁয়া। তার পরিধান সবুজ, ভিজে গিয়ে দেহের সাথে লেপ্টে আছে, আর ফুটে উঠেছে তার নিঠল গঠন, যা টেনে নিয়ে যায় মুহূর্তে তার গভীরে, একেবারে একান্তে। তার অলঙ্কার সেই ঝর্ণা, যা শব্দ করে ডাকছে আমায়। সে বুক ভরে হাসছে ওই পাহাড়ের কোলে, এক জীবন্ত ভেজা নিঃশব্দ প্রেম। এখন রাত ৯টা। কলকাতার বাবুঘাটে দাঁড়িয়ে আছে ডলফিনের কেওনঝড় যাওয়ার বাস। উঠে পড়লাম। এসি চেয়ার কার ও স্লিপার দুরকম ব্যবস্থাই আছে। কলকাতা থেকে কেওনঝড় যাবার এটিই একমাত্র বাস। দূরত্ব ৩৫০ কিমি। বাস ভাড়া প্রতিজন ৬০০ টাকা। বুক করার ওয়েবসাইট ও ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। টিমে আমরা ৪ জন, আমি, অমলদা, সমিতদা ও ধনঞ্জয়দা। শুভ সকাল বন্ধুরা। এখনও সূর্য ওঠেনি। ঘড়ির কাঁটায় ভোর ৫:৩০। জানালার বাইরে চোখ রাখলাম। বৃষ্টিস্নাত সবুজ ওড়িশার মাঠঘাট সবে ঘুম থেকে উঠেছে। আজ সেপ্টেম্বরের ৫ তারিখ, বর্ষার শেষ দিক, আর এবছর লানিনার বছর হওয়ায় বৃষ্টি বেশ বেশি। চারদিক সবুজে মুড়ে আছে, সে ধানক্ষেত হোক বা শালের জঙ্গল। চলেছি কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে। সকাল ৭টা। কেওনঝড় বাসস্ট্যান্ড থেকে অটো ধরে চলেছি ১ কিমি দূরে আমাদের থাকার জায়গা হোটেল প্রিন্সে। ভাড়া ১০০ টাকা। হোটেল প্রিন্স মাঝারি মানের বেশ বড়সড় হোটেল। নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। হোটেলের পাশেই বিশাল বড় অশ্বত্থ গাছের নিচে হনুমান মন্দির। হনুমান মন্দিরে মূর্তি দর্শন করে হোটেলে চেক ইন করলাম। আমরা নিলাম 4 বেডেড একটি রুম। রুমে একটি অ্যাটাচ ল্যাট্রিন ও একটি বাথরুম আছে। রুমের ভাড়া ১৪০০ টাকা। রুমের ব্যালকনি থেকে বাইরের দৃশ্য। সকাল ৯টা। লুচি, সিঙ্গাড়া, বড়া দিয়ে আমাদের প্রাতরাশ। হোটেল থেকে মেন রাস্তায় এসে ডান দিকে একটু এলেই এই খাবার হোটেল। খাবারের মান অত্যন্ত ভালো। ব্রেকফাস্ট খেয়েই আমাদের পথ চলা শুরু। সকালের ব্যস্ততাও শুরু হয়ে গেছে। রাস্তার দুধারে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ। আমাদের বোলেরো গাড়ির ড্রাইভার শানু ভাই, ওরফে ভগবান বারিক। তার সাথেই আমরা দুদিন কেওনঝড় ঘুরব। দুদিনের মোট খরচ ৭,০০০ টাকা। অত্যন্ত বিশ্বস্ত ভালো লোক। ওনার সাথে চোখ বন্ধ করে কেওনঝড় সফর করতে পারো। ওনার নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। हम लोग केवंझर में चारों साइड में 4 ठो बस स्टैंड है, ठीक है। 4 बस स्टैंड, एक राउरकेला संबलपुर वाला बस स्टैंड और एक बड़बिल, टाटा, चाईबासा, ये सब का एक बस स्टैंड है। और एक बस स्टैंड है आपका जसीपुर, कलकत्ता, रायरंगपुर, बांगरीपोशी, वो वाला एक बस स्टैंड है। और एक बस स्टैंड कटक, भुवनेश्वर, आपका जाजपुर रोड, वो वाला एक बस स्टैंड के लिए बस स्टैंड। हाँ, चारों साइड में 4 बस स्टैंड है, प्राइवेट बस स्टैंड। और गवर्नमेंट बस स्टैंड एक ही है। सिटी कितना बड़ा है? इतना बड़ा है, ज्यादा छोटा शहर है। স্বাভাবিকভাবেই রাস্তা ঝাঁ চকচকে, আর কেনই বা হবে না। এটা কলকাতা মুম্বাই হাইওয়ে। চারদিকে দৃশ্য অপূর্ব। মেঘলা আকাশের নিচে সবুজ অরণ্যে ভরা পাহাড় ফুঁড়ে আমাদের যাত্রাপথ। দেখো, প্রত্যেকটা বাঁকই সৌন্দর্যে মোড়া।
আর জানালা দিয়ে আসা ফুরফুরে হাওয়া মনকে একেবারে তরতাজা করে তুলেছে। কেওনঝড় আসা 4টি রুট। একটা হাওড়া থেকে বারবিল নেমে গাড়িতে 74 কিমি। এই রুটে একটিমাত্র ট্রেন হাওড়া বারবিল জনশতাব্দী এতটাই লেটে চলে যে সারাদিন চলে যায় কেওনঝড় আসতে। অন্যটি হাওড়া থেকে কটক ভুবনেশ্বর লাইনে জাজপুর কেওনঝড় রোডে নেমে 112 কিমি পথ সড়কপথে আসতে হবে। এই রুটে ট্রেনও অনেক, আর স্টেশন থেকে সাইট সিন করতে করতে কেওনঝড় আসা যায়, তাই অধিকাংশ পর্যটক এই রুটটাই ফলো করেন। তৃতীয়টি একই রুটে খুর্দা রোড স্টেশনে নেমে আবার ট্রেনে কেওনঝড়ের নিকটবর্তী কেন্দু ঝাড়গড় স্টেশন হয়েও আসা যায়। আর 4 নম্বর বাবুঘাট থেকে কেওনঝড় বাসে, যে পথে আমরা এসেছি। কেওনঝড়ে থাকার সেরা জায়গা দুটি, একটি উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাস আর আরেকটি সানাঘাগরা নেচার ক্যাম্প। মাঝারি মানের হোটেল প্রচুর আছে। হাইওয়ে ছেড়ে আমাদের গাড়ি বড়াঘাগরা ড্যাম ও জলপ্রপাতের গেটওয়েতে প্রবেশ করল। দুপাশে সজীব সবুজ শাল, শিমুল, মহুয়া গাছের সারি। ভরা বর্ষায় যেন গাছপালাগুলোর পুনর্জন্ম হয়েছে। তাদের মাঝখান দিয়ে কালো পিচের অপূর্ব রাস্তা আঁকামাকা পথে চলে গেছে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, ছোট ছোট মাটির ঘর, আর আছে সবসময়ের জন্য সুদামাটির গন্ধ। ছোট ছোট জলধারা কখনো কখনো রাস্তার ধার দিয়ে বয়ে চলেছে, আর তাদের বয়ে চলার মৃদু শব্দ মাঝে মাঝে জঙ্গলের নিস্তব্ধতাকে ভঙ্গ করছে। কেওনঝড়ে আমরা 2 দিন থাকব। আজ প্রথম দিন দেখব বড়াঘাগরা ড্যাম ও ফলস, কাইঝোড়া ফলস, খণ্ডধর ফলস, সানাঘাগরা ফলস আর জগন্নাথ মন্দির। আর পরের দিন কাঞ্ঝারি ড্যাম, সীতাবিঞ্জি, রক এডিক্ট, রাবণ ছায়া, মা তারিণী মন্দির, ঘুন্ডিচা ঘাগি ফলস আর ভীমকুণ্ড। চলে এলাম বড়াঘাগরা ড্যামের পার্কিং চত্বরে। বেশ বড়সড় জায়গা। সবার আগে আমরা চলে এসেছি। কেওনঝড় থেকে বড়ঘাগরা ড্যামের দূরত্ব মাত্র 12 কিমি। চারদিকটা কি সুন্দর সাজানো গোছানো দেখো। গাছপালায় ভরা চত্বরের চারদিকে টাইলস দিয়ে বাঁধানো পায়ে হাঁটা পথ। শীতকালে এখানে পিকনিক বেশ জমে ওঠে। এবার চলো ড্যামের দিকে যাই। বেশ কিছু সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। দুপাশে ঘাসের আবরণ, আর তার মাঝে মাঝে আমাদের ফেলা প্লাস্টিকের বোতল। হে ভারত, এগুলো তুমি গ্রহণ করো। বড়াঘাগরা ড্যাম। বর্ষার জল পুরো থই থই করছে। চারদিক থেকে মাটি ধুয়ে এসে জলের রং হলুদ। আহা, কি অপূর্ব! যতদূর চোখ যায় কেবল হলুদ জল আর সবুজ পাহাড়। বর্ষাকাল হয় পুরো ড্যাম যেন রূপকথা রাজ্য। আকাশে ভেসে বেড়ায় মেঘ, আর বাতাসে মিশে আছে জলধারার সুর। ড্যামের পিছনে সবুজের সাম্রাজ্য, ছোটনাগপুরের জঙ্গল আর দূরে পাহাড়ের সারি। ড্যাম থেকে একটা ক্যানেল চলে গেছে। ওপর থেকে নিচের পার্কটিকেও বেশ সুন্দর লাগছে। চলো জলাধারের বুকের ওপর গিয়ে দাঁড়াই। আহা, চোখ জুড়িয়ে যায়। ঘন মেঘের নিচে হলুদ জলরাশি চিকচিক করছে, আর সবুজ পাহাড় তাদের বিভাজন রেখা। অপূর্ব দৃশ্য। সামাকই নদীর ওপর নির্মিত এই বাঁধের প্রধান কাজ জলসেচ ও জল সংরক্ষণ। বেড়ানোর আদর্শ সময় বর্ষাকাল ও শীতকাল। শীতকালে জলরাশি রং হয়ে ওঠে নীলচে। পরিযায়ী পাখিদের তখন বেশ আনাগোনা চলে। সামনে সবুজে ঘেরা ওই পাহাড়ের নিচেই বড়াঘাগরা জলপ্রপাত। চলো এবার সেদিকেই যাই। গাড়িতে 2 মিনিট আসতেই একটা 3 মাথার মোড়। এখানে গাড়ি রেখে কিছুটা হেঁটে ফলসের দিকে যেতে হবে। এইটা বড়াঘাগরা ড্যামের দিকে রাস্তা, আর এদিকটা বড়ঘাগরা ওয়াটারফলসের দিকে রাস্তা। হাঁটা পথে কিছুটা যেতেই একটা ছোট্ট সুন্দর ব্রিজ, আর তার নিচ দিয়ে ছোট্ট জলধারা প্রবাহিত। এখান থেকে একটু যেতেই বেশ বড় একটা কুণ্ড, আর তাতে একটা জলধারা উপর থেকে পড়ছে। জলপ্রপাতকে ভালো করে উপভোগ করার জন্য কুণ্ডের ওপর প্লাস্টিক ড্রামের ভাসমান মঞ্চ রিসেন্ট তৈরি করা হয়েছে। এই দেখো বন্ধুরা, বড়াঘাগরা জলপ্রপাত। স্থানীয় নাম ঘাগরা শব্দের অর্থ জলপ্রপাত। সামাকই নদী চলার পথে প্রায় 60 ফুট উঁচু থেকে নিচে পড়ছে। খাড়াই পাথরের দেয়াল থেকে কেমন মিষ্টি শব্দ করে নিচের কুণ্ডে আছড়ে পড়ছে। তবে এই সৌন্দর্য একমাত্র বর্ষাকালই দেখা যায়। শীতকাল বা অন্য সময় জলপ্রপাত প্রায় সম্পূর্ণ শুকিয়ে যায়।
নামে বড় ঘাগরা হলেও জলের গতি ছোট ঘাগরার মতোই মনে হচ্ছে। প্রবল বৃষ্টি হলে যদিও তার চেহারা সম্পূর্ণ পাল্টে যায়। খাড়াই পাথরের দেওয়ালটাও কিন্তু বেশ দেখতে, আর অবশ্যই কুণ্ডটাও। আসলে এটা একটা বিশাল আকারের প্রপাতকূপ, ফটোশ্যুট পয়েন্ট। চলো সবাই প্রজাপতি হয়ে যাই। এই রাস্তাটা চলে গেছে পাশের ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারের ওপরের গাছপালার ভেতর থেকে বড় ঘাগরা ফলস। এদিকে আরও একটা ফলস দেখা যাচ্ছে গাছপালার ভেতর থেকে, যদিও সবটা দেখা যাচ্ছে না। ওয়াচ টাওয়ার থেকে নেমে বোল্ডারময় শামাকই নদীর ওপর এলাম। এখান থেকে দুটি ফলসকেই দেখা যাচ্ছে, কিন্তু ওই ফলসে যাবার রাস্তা কোথায়? চারদিক ঘন জঙ্গলে মোড়া আর খুবই নিস্তব্ধ, নদীর ওপর দিয়ে যাওয়াও সম্ভব নয়। আবার বড় ঘাগরা চত্বরে এলাম। কুণ্ড বরাবর গোলাকার সিঁড়ি প্লাস বসার জায়গাটি কিন্তু দারুণ। চুপচাপ বসে গার্লফ্রেন্ডের হাত ধরে কত কিউসেক জল পড়ছে তা মাপার মজাটাই আলাদা। এদিকেও একটা ছোট ধারা নেমে এসেছে। জলের পতন খুবই সামান্য, কিন্তু তা হলেও জঙ্গলময় পরিবেশে একেবারে সমতল খাড়াই পথে জলের গড়িয়ে আসা দেখতে বেশ লাগছে। এত সমান ভার্টিক্যাল পাহাড়ের দেওয়াল খুব একটা দেখা যায় না। একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, আর সিঁড়ির পাশেই এই পাথরটিতে সুন্দর আবহবিকার হয়েছে। প্রস্থচাই খণ্ডীকরণ হয়েছে। একটা পাথর কিভাবে ভার্টিক্যালি 3টে খণ্ডে ভাগ হয়ে গেছে, দারুণ না? সিঁড়ির ওপরের বাঁধানো পথটি চলে গেছে বড় ঘাগরা ড্যামের দিকে। তার পাশে সরু ক্যানেল। বুঝলাম ড্যামের অতিরিক্ত জল সামান্য ফলস্বরূপে নিচে পড়ছে। চারদিক ঠাসা জঙ্গলে ভরা এলাকা। চলো এবার বড় ঘাগরাকে বিদায় দিই। হাঁটতে হাঁটতে ওই দূরে জঙ্গলের ভেতরে ড্যাম উপছে জল পড়তে দেখলাম। চলো তো এই পথে একটু যাই, সেই ফলসটাকে দেখা যায় কিনা। জলের পতনের শব্দ তো বেশ কানে আসছে। পাথরের পথে দুপাশে ঘন ঝোপঝাড় পুরো ঠেসে রয়েছে। মাঝে মাঝে ন্যাড়া পাহাড়ের আবরণ, অধিকাংশটাই গ্রানাইট। যাবার পথে আরও যেন জঙ্গল ও ঝোপঝাড়ের ঘনত্ব বাড়ছে, আর সেই সাথে জলের গতির শব্দ। জঙ্গলের ভেতর দিয়ে ফলসটাকে দেখতেই হবে। চলো। ইউরেকা, ইউরেকা, আমরা পেয়ে গেছি সেই ফলসকে। দেখো বন্ধুরা, দেখো তার বিশাল ধারাকে। চলো তার কাছে যাই আর তাকে স্পর্শ করি। এদিক থেকে বয়ে আসছে বড় ঘাগরার প্রবাহ, আর সামনে সেই লুকানো ফলস। গতি দেখো বন্ধুরা, তীব্র, ভয়ঙ্কর, যেন সবকিছু ভেঙে ফেলবে। আর তারপর দুজনের মিলিত ধারা একসাথে চলে গেছে ওই জঙ্গলের ভেতর দিয়ে। জলের গর্জন এত প্রবল যে কথার শব্দ হারিয়ে যায়, যেন পৃথিবীর সমস্ত দুঃখ ক্লান্তি এক নিমেষে ধুয়ে নিয়ে যাচ্ছে এই ধারা। জলের কণাগুলো বাতাসে ভেসে এসে শরীর মন সবকিছু ছুঁয়ে যায়। এ যেন প্রকৃতির আশীর্বাদ আমাদের স্পর্শ করছে। ভরা বর্ষাতেই শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগ করা যায়। প্রবল বৃষ্টিতে বাঁধ উপচে পড়লে তবেই তার দেখা মিলবে, অন্য সময় কিন্তু একেবারেই তাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের টিমের সবাই অভিভূত। লুকানো রত্ন খুঁজে বার করে তাকে উপভোগ করার মজাটাই আলাদা। তবে একটাই আফসোস, এর নাম জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। গুগল ম্যাপে অবশ্য দেখাচ্ছে নেচার ওয়াটারফল। এবার ফিরে চলা। জঙ্গলের ভেতর দিয়ে পিছন ফিরে তাকিয়ে একটু টাটা করি। আবার পথ চলা। চলেছি পরের গন্তব্য এখান থেকে 64 কিমি দূরের কাইঝোরা ফলসের দিকে। আর এই 64 কিমি পথ যে কতটা সুন্দর তা বলে বোঝাতে পারবো না। গাড়ি আবার কলকাতা মুম্বাই জাতীয় সড়ক পথ ধরল। বর্ষার জল পেয়ে হাইওয়ের দুদিকে গাছপালাগুলো যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। সবুজ গাছগুলো আরও সবুজ হয়ে উঠেছে, আর ঘন কালো মেঘের নিচে দূরের পাহাড়গুলো যেন লুকোচুরি খেলায় মেতেছে। এখান থেকে আমরা জাতীয় সড়ক পথ ছেড়ে রাউরকেল্লাগামী রাস্তা ধরলাম। পথ চলে গেছে সে বিখ্যাত গন্ধমাদন পর্বতের আকরিক লোহা খনির দিকে।
রাস্তা ভিজে, একটু আগেই এদিকটায় বৃষ্টি হয়ে গেছে। গাড়ির কাঁচ দিয়ে ঠান্ডা হাওয়া মনকে একেবারে সতেজ করে তুলল, সাথে লাল মাটির সোঁদা গন্ধ। এদিকটা অনেক লৌহাকরিক পাওয়া যায়, তাই মাটির রং ডিপ লাল, আর সেই লাল মাটির ওপর হয়ে থাকা ঘাসের ওপর গরু চড়ে বেড়াচ্ছে। দুপাশে ঘন অরণ্য, শাল, পলাশ, শিমুল, মহুয়াদের উপস্থিতি, আর তাদের পাতা থেকে বৃষ্টি টুপটাপ করে পড়ছে। রাস্তা ভিজে গিয়ে চকচক করছে। বৃষ্টি স্নাত এই প্রকৃতি উপভোগ করতে করতে পথ চলা যে কতটা রোমাঞ্চকর তা তোমাদের বলে বোঝাতে পারবো না। যেন প্রকৃতি দেবতা শুধু আমাদের জন্যই প্রকৃতিকে এইভাবে সাজিয়ে রেখেছেন। দূরের পাহাড়গুলো হাতছানি দিচ্ছে যথারীতি। বৃষ্টিতে ভিজে ভিজেই আগাছা নিড়োচ্ছে একদল কৃষক। প্রকৃতি দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে তাদের এবছরের অন্নসংস্থানের কাজ চলছে। ছোট ছোট নদী পার হয়ে চলেছি মাঝে মাঝে। ভরা বর্ষার বৃষ্টিতে তারা যেন হঠাৎ যৌবনে পা দিয়েছে। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আহা, কি অপূর্ব মুহূর্ত! আরণ্য পরিসর একই রূপ। বন্ধুরা, কেওনঝড়ে অধিকাংশ পর্যটক শীতে বেড়াতে আসেন, কিন্তু আমি অনুরোধ করছি, প্লিজ বর্ষাতে এসো, তাহলে বুঝতে পারবে কেওনঝড় কি জিনিস। প্রকৃতি যেন আজ এক ভেজা রমণী। চুলে জলের রেখা, চোখে কুয়াশা, আর ঠোঁটে মেঘের ছোঁয়া। তার পরিধান সবুজ, ভিজে গিয়ে দেহের সাথে লেপ্টে আছে, আর ফুটে উঠেছে তার নিঠল গঠন, যা টেনে নিয়ে যায় মুহূর্তে তার গভীরে, একেবারে একান্তে। তার অলঙ্কার সেই ঝর্ণা, যা শব্দ করে ডাকছে আমায়। সে বুক ভরে হাসছে ওই পাহাড়ের কোলে, এক জীবন্ত ভেজা নিঃশব্দ প্রেম। একটু পরেই প্রকৃতির রূপ আবার পাল্টে গেল। এদিকটায় বৃষ্টি হয়নি, তবে ঠান্ডা বাতাস সব সময় সঙ্গী। ওড়িশার মাঠঘাট সবুজে ভরা। এবছর প্রচুর বৃষ্টি হওয়ায় খুব ভালো ধান চাষ হয়েছে। এদিকটার রাস্তা খুবই সুন্দর। এত বর্ষা খেয়েও পুরো জার্নিতে রাস্তা কোথাও খারাপ পায়নি। রাস্তার ধারে একগুচ্ছ কাশফুল শরতের আবির্ভাবের জানান দিচ্ছে। প্রকৃতি বড় অদ্ভুত। একটু আগেই বর্ষাকাল ছিল, আর এখন যেন শরৎকাল। কখনো প্রকৃতি মেঘে ঢাকা, কখনো বৃষ্টি, আবার কখনো নীল আকাশে মেঘেদের উড়ে বেড়ানো। সবুজ ধান গাছগুলো দেখো, যেন কথা বলতে চাইছে আমাদের সাথে। কয়েকদিন পরেই তাদের শরীর থেকে হলুদ ধানের শীষ বেরোবে, এ কথাই হয়তো শোনাতে চাইছে। সবুজ ঘাসের বুগিয়ালে কত গরু নীরবে মুখ নিচু করে ঘাস খেয়ে চলেছে। তাদের গলার ঘণ্টার শব্দে পরিবেশ মুখরিত। আবার প্রকৃতি তার রূপ বদলে ফেলল। দেখো, সবুজ ধান ক্ষেতের উপরে নীলাভ পাহাড় কেমন শুয়ে বিশ্রাম নিচ্ছে। একটা দীর্ঘদিনের শেষে বৃষ্টির চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমরা শুধু তাকিয়ে আছি, তার নিঃশ্বাসের সুর শুনে, তার ভেজা দেহের আভায় হারিয়ে গিয়ে। যাচ্ছি তোমারই কাছে, তোমায় কাছ থেকে দেখব বলে। চলার পথে এরকম কত নদী যে পেরিয়ে চলেছি তার হিসেব নেই। প্রকৃতি আবার পাল্টে গেল। আকাশ ঘন মেঘে ছেয়ে গেছে, যেন এক্ষুনি মেঘ ভেঙে বৃষ্টি নামবে। ঠিক তাই, বৃষ্টি আবারও নেমে গেছে। সবুজের মধ্য দিয়ে ওই পাহাড়গুলোই আমাদের গন্তব্য। মেন রাস্তা ছেড়ে পথ এখন ছোট গ্রামের ভেতর দিয়ে। ছোট ছোট ঘর আর পোড়ামাটির চাল। বৃষ্টিতে ভিজে নরম গ্রামবাসীর মতো তারাও নরম হয়ে আছে। বৃষ্টির দাপট বুঝে ছাগলগুলো বাড়ি ফিরে আসছে। কতক্ষণই বা ওরা ভিজবে। ওদের নিয়ে ভিজে ভিজেই বাড়ি ফিরে আসছে আদিবাসী রমণীরা। একটু পরেই সামনে দেখা গেল এক অপূর্ব জলধারা। খাড়াই পাহাড় থেকে নিচের জঙ্গলে ঝাঁপিয়ে পড়ছে। সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে যেতে যেতে তাকে চোখ ভরে দেখা। সাদা সরু ফিতের মতো নেমে আসছে। মুহূর্তে বড়া ঘাগড়াকে ভুলে গিয়ে নতুনকে পাবার নেশা মনকে আরো চঞ্চল করে তুলল। রাস্তা ল্যাটেরাইট মাটির, আর তার উপর দিয়ে বৃষ্টির জলধারা লাল হয়ে নেমে আসছে ক্রমাগত। যত সামনে এগোই ততই তার রূপ বাড়তে থাকে। কাইঝোরা ফলস, 4 কিমি দূরের কাইঝোরা গ্রামের নামে নামকরণ। নদীর নাম অজানা। 100 মিটার উপর থেকে নিচের উপত্যকায় দুরন্ত গতিতে ঝাঁপিয়ে পড়ছে। চারদিকে বিশাল উঁচু খাড়াই পাহাড়ের দেওয়াল, আর নিচে ঘন শাল সেগুন মহুল গাছের আবরণ।
আর তার মাঝে চঞ্চল গতিতে কাইঝোরা নিচে ঝাঁপিয়ে পড়ছে। বৃষ্টির দাপট কমলেও টুপটাপ করে অনবরত হয়েই চলেছে, আর তাতে জায়গাটি যেন আরও অনন্য রূপ পেয়েছে। আমাদের সবাই আনন্দে মুখর, ছাতা মাথায় দিয়ে কখনো বা একটু ভিজে ভিজেই প্রকৃতি দর্শন, এ যেন অন্য স্বাদ। জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা বেয়ে নেমে আসছে বৃষ্টির জল। একটু গেলেই সামনে থেকে তার দর্শন পাওয়া যাবে, কিন্তু ড্রাইভার শানুভাই বলল বৃষ্টির সময় সাপেরা ঝোপঝাড়ের এদিক থেকে ওদিকে অনেক সময় যায়, তাই সামনে না যাওয়াই ভালো। অগত্যা আমরা তার কথাকেই মান্যতা দিলাম। কাইঝরা প্রপাতের আসল সৌন্দর্য তার নির্জনতা। এখানে কোনো কোলাহল নেই, নেই কোনো বড় পর্যটন কেন্দ্রের ভিড়, আছে শুধু নির্ভেজাল প্রকৃতি। মেঘ বৃষ্টি অরণ্য, বাতাস, পাহাড় আর কাইঝরা সব মিলে সৃষ্টি করেছে এক নিখাদ স্বর্গীয় পরিবেশ। ফিরে চলা, কিছুক্ষণের এই স্বর্গীয় শান্তি উপভোগ করে আবার ল্যাটেরাইট মাটির লাল কাঁকুরের রাস্তার ওপর দিয়ে মড়মড় করে যাত্রা। বৃষ্টিও থেমে গেছে, কিন্তু প্রকৃতি ভিজেই আছে, আর পথের ধারে দাঁড়িয়ে থাকা দুটি শিশুকন্যাও। সবুজ ধানক্ষেত সবে বৃষ্টির আঘাত সহ্য করে আবার প্রাণ খুলে হাসছে, আর তার উপরে নীল আকাশ আবার শরতের স্পর্শ দেওয়ার জন্য হাজির। কাইঝরা গ্রাম পার করে আমাদের গাড়ি আবার মেন রাস্তা ধরল। গরুগুলো বৃষ্টি ভেজা ঘাস খেয়েই চলেছে সেই কখন থেকে, ঘাস আর জল একসাথেই খাওয়া হয়ে যাচ্ছে। চলেছি মাত্র 16 কিমি আগের বিখ্যাত সেই খণ্ডধর ফলসের দিকে। যাত্রা আবার পুরনো পথেই। কাইঝরা থেকে খণ্ডধরের অবস্থান আগেই। আমরা দূরেরটা আগে দেখে নিলাম। মাঠঘাট, প্রকৃতি এতক্ষণ আমাদের স্বাগতম জানাচ্ছিল, আর এখন বিদায়, আর কখনো হয়তো দেখা হবে না। সবুজ ধানক্ষেতের পর শুয়ে থাকা নীলাভ পাহাড়গুলোর মধ্যে যেন অদ্ভুত এক শান্তি বিরাজ করছে, যেন সারাদিন শুধু পথই চলি। কোলাহলবিহীন এই সবুজের দেশে কারি বা পথ চলতে খারাপ লাগে। ভেজা পথ দিয়ে হেঁটে চলেছে নিরীহ গ্রামবাসী। বৃষ্টির পরে আবার তাদের কাজকর্মের সূচনা হয়েছে। যেতে যেতে হঠাৎ ওই দূরের পাহাড় বেয়ে সরু সুতোর মতো সাদা একটি প্রপাতের দর্শন মিলল। হ্যাঁ বন্ধুরা, ওটাই খণ্ডধর ফলস। যাচ্ছি তার কাছেই। সবুজ প্রান্তরের উপর দিয়ে সবুজের ঘ্রাণ নিতে নিতে আর তাকে দেখতে দেখতে পথ চলা। কখনো সে গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে, তো আবার কখনো সামনে। এইভাবে পথ চলা কিছুক্ষণ। তারপর সামনে এলো এন্ট্রি গেট। গাড়ির জন্য 50 টাকা আর প্রতিজন 10 টাকা টিকিট কেটে ভেতরে ঢোকার ছাড়পত্র মিলল। রাস্তা এখন কংক্রিটের, সদ্য বৃষ্টিতে ভিজে চকচক করছে। পথ যত এগোচ্ছে খণ্ডধর ক্রমে সরু সুতো থেকে ফিতের মতো একটু একটু চওড়া হচ্ছে। দেখো, খাড়াই পাহাড় থেকে কেমন নেমে এসেছে গভীর অরণ্যের বুকে। গাড়ি থামলো, আর আমরা নামলাম একটি মন্দিরের সামনে। এখানেই পার্কিং পয়েন্ট। এবার বেশ কিছু সিঁড়ি বেয়ে যেতে হবে ফলসের একেবারে কাছে। এতক্ষণ গাড়ি থেকে তার রূপ দেখেছি, আর এখন সিঁড়ি ভেঙে যেতে যেতে অপূর্ব দৃশ্য। বন্ধুরা, তোমাদের একটা পরামর্শ দিই, যদি বর্ষায় কখনো আসো তাহলে রেনকোট মাস্ট। আমি প্রথমে ছাতা নিয়ে গিয়েছিলাম, ভয়ঙ্কর ঝাপটার দাপটে তা ভেঙে গেছে। পরে আবার গাড়ি থেকে আমি আর অমলদা রেনকোট নিয়ে যাই। ওহো, রূপ দেখো বন্ধুরা, অপূর্ব। খাড়াই পাহাড় থেকে তীব্র বেগে 490 ফুট বা 150 মিটার নিচে পড়ছে। খণ্ডধর শব্দের অর্থ তলোয়ারের ধার। পাহাড়ের গা থেকে সরু ধারালো তলোয়ারের মতো নেমে এসেছে বলে এরকম নাম। আর নদীর নাম কোরাপানি নালা, যা ব্রাহ্মণীর একটি উপনদী। পাহাড় উপত্যকার সর্বত্রই শাল, সেগুন, শিমুল, আম ও বুনো বাঁশের ঘন জঙ্গল। পাহাড়ের গায়ে ঝোপঝাড়ও ঠেসে আছে। বন্ধুরা, আমরা এখন ফলসের একেবারে সামনে, আর তার রূপ দেখো। অনেক উঁচু থেকে পড়ায় জল উড়ে গিয়ে বৃষ্টির মতো এই চারদিকে ছড়িয়ে পড়ছে। ছাতা ধরে রাখাই দায়।
তার পতনে নিচে একটা প্রপাতকূপও তৈরি হয়েছে। জলের ফোর্স কম থাকলে এই সিঁড়ি দিয়ে নেমে প্রপাতকূপে স্নানও করা যায়, তবে এখন নামলে উড়িয়ে একেবারে কলকাতায় পাঠিয়ে দেবে। এই দেখো বন্ধুরা, পুরো ভিজিয়ে দিয়েছে। আমাদের টিম মেম্বাররা সবাই আনন্দে বিহল। ভরা বর্ষায় খণ্ডধর জেগে উঠেছে এক প্রলয় কাণ্ডের মতো। সে যেন আজ উন্মাদ, সমস্ত শরীর নিয়ে নিচে আছড়ে পড়ছে, আর তার গর্জন আকাশ বাতাস সবকিছুকে কাঁপিয়ে দিচ্ছে। বিশাল লাল রঙের পাহাড়ও মুগ্ধ করে প্রতি মুহূর্তে। লৌহ অক্সাইড বেশি থাকায় সে ডিপ লাল, আর তার খাড়াই দেহ প্রত্যেকটা প্রকৃতিপ্রেমিককে মুগ্ধ করবেই। ফিরে আসতে মন চাইছিল না। গাড়ি অবধি ফিরে এসেও অমলদার পরামর্শে আবার দুজনে রেনকোট পরে চলে এলাম তার একেবারে কাছে, যতটা কাছে আসা যায়। উড়ে আসা জলধারা চারদিক থেকে আমাদের যেন ঘিরে ফেলল। চোখ মুখ ঝাপসা হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। সত্যি বন্ধুরা, এক স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় মুহূর্ত। উড়ন্ত জলরাশি তার ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে আমাদের। চলো তার মধ্যে হারিয়ে যাই। ফলসের সামনে একটা উঁচু কংক্রিটের চাতাল, এবার তার উপর উঠে পড়লাম। আরও কাছ থেকে তার উপরটা দেখা যাচ্ছে। অনেকটা উঁচু থেকে পড়ার জন্য বাতাসের ধাক্কায় সম্পূর্ণ জলরাশি নিচে এসে পৌঁছচ্ছে না, তাই এত জলের ঝাপটা। এই দেখো বন্ধুরা, উপর থেকে রামধনুও দেখা যাচ্ছে। অপূর্ব, সব দিক থেকে খণ্ডধর, তোমার জবাব নেই, তুমি সেরা। আধভেজা পথ আবার চলে গেছে কেওনঝড়ের দিকে। এখান থেকে কেওনঝড় 56 কিমি দূরে, তবে আমাদের এখনো দুটো স্পট দেখা বাকি। মেঘলা আকাশের নিচে প্রকৃতির রূপ দেখো। সত্যি আমাদের কেওনঝড় সফরের প্রকৃতি সব দিক থেকে আমাদের ভরিয়ে দিয়েছে। এতক্ষণে সবার ভীষণ খিদেও পেয়ে গেছে। প্রকৃতি দর্শনে খাবার কথা তো ভুলেই গিয়েছিলাম। বেলা 2:30 হয়ে গেছে। আমাদের ড্রাইভার শানু ভাই এখান থেকে 30 কিমি দূরে হোটেল বানাসপাল কিচেনে খাবার অর্ডার করে দিয়েছে। আশেপাশে সেরকম খাবার দোকান নেই। এদিকে পথ চলে গেছে ঘন মেঘে ঢাকা আকাশ আর সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে। মাঝে সাঝে লাল স্রোতে বয়ে চলা নদীও আমাদের পথের সঙ্গী। ছাগলের পালগুলোকে দেখো, সারাদিন বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। সত্যি কথা বলতে কি, এই ভরা বর্ষায় কেওনঝড় আমাদের পুরো ভরিয়ে দিয়েছে। প্রকৃতি দেখতে দেখতে নিমেষেই যেন 30 কিমি পথ পার হয়ে গেল। আমরা এসে গেছি আমাদের খাবার জায়গা হোটেল বানাসপাল কিচেনে। হোটেলের চারপাশটা দেখো, সবুজে মোড়া প্রকৃতি, সামনে একটা বিশাল খেলার মাঠ, আর তার পিছনে পাহাড়ের সারি। লাঞ্চ এসে গেল। আমরা নিলাম ফিশ মিল, ভাত ডাল সবজি, কাতলা কালিয়া আর টক। মিল চার্জ 110 টাকা প্রতিজন। মোটা চালের ভাতের সাথে এই খাবার কিন্তু বেশ সুস্বাদু। প্রকৃতি দেখতে দেখতে আমাদের লাঞ্চ পর্ব শেষ করে চলতে চলতে আবার বৃষ্টির দেখা। সারাদিনের মেঘলা সফর আর বৃষ্টির স্পর্শ কি যে অতুলনীয় বলে বোঝানো যাবে না। এই বৃষ্টি যেন আমাদের জন্যই। এই বৃষ্টি, সবুজ প্রকৃতি আর জলপ্রপাত দেখার জন্যই তো কেওনঝড় আসা। তীব্র বৃষ্টিতে নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। দেখো, যেন সবে যৌবনে পা দিয়েছে, মিলনের নেশায় ছটফট করছে। চলেছি কেওনঝড় শহরের কাছে সানাঘাগরা ফলসের দিকে। হোটেল বানাসপাল কিচেন থেকে দূরত্ব 25 কিমি। শাল, সেগুন, কেন্দু, মহুয়াদের সাথে সবুজ ধানক্ষেত যথারীতি আমাদের সফর সঙ্গী। তাদের ভেজা রূপ দেখতে দেখতে পার করছি কত পথ। এখন বিকাল 4:30। আমরা এখন সানাঘাগরা জলপ্রপাতের পার্কিং স্পটে। গাড়ির জন্য 50 টাকা ও পার হেড 10 টাকা এখানকার প্রবেশ মূল্য। সানাঘাগরার কাছে যাবার পথে ছোট একটি পার্ক, আর তার ডান দিকে বেশ বড় একটা লেক। লেকের ওপর ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায় বিরাজমান। পাহাড়ের কোলে হলুদাভ সুন্দর লেক। দেখো বন্ধুরা, কি সুন্দর সবুজ পার্ক। শালের জঙ্গলের ভেতর দিয়ে টাইলস দিয়ে বাঁধানো সুন্দর রাস্তা। টিপটিপ করে বৃষ্টির ফোঁটা গাছের পাতা থেকে গায়ে এসে পড়ছে। আর একটু গেলেই সানাঘাগরা জলপ্রপাত। স্থানীয় শব্দ সানা মানে ছোট, আর ঘাগরা মানে জলপ্রপাত, অর্থাৎ সানাঘাগরার অর্থ ছোট্ট জলপ্রপাত। ওই যে দেখা যাচ্ছে ছোট জলপ্রপাত, কিন্তু দূর থেকে তো মোটেও ছোট মনে হচ্ছে না। দাপট দেখো,
যেন সবকিছু ভেঙে চুরে তছনছ করে নিয়ে যাবে। ঈষৎ লালচে রঙের সানাঘাগরা জলপ্রপাত, শান মাচাকান্দানা নদীর ওপর অবস্থিত স্বল্প উচ্চতার জলপ্রপাত। তবে এই মুহূর্তে তার দাপট বড়াঘাগরাকেও হার মানাচ্ছে। দেখো সামনে থেকে তার রূপ। বিরাট জলরাশি কিছুটা প্রবাহিত হয়ে আবার একটি জলপ্রপাত তৈরি করে জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। হঠাৎ জলের গতি বেড়ে গিয়ে সামনের ব্যারিকেড পার করে দাঁড়ানোর জায়গায় চলে এসেছে। হরপাবানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র ঝাপটার দাপটে সামনে দাঁড়ানো যাচ্ছে না, ছাতা ভেঙে ফেলছে। বৃষ্টি হয়ে চলেছে টুপটাপ করে। এই দেখো তার রুদ্র রূপ। জলের রঙও হালকা লাল থেকে এক মুহূর্তে ডিপ লাল হয়ে গেছে। সানাঘাগরা যেন নিজের সীমা ভেঙে ঝাঁপিয়ে পড়ছে, রাগে যেন রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। সে যেন অভিযোগ করতে এসেছে, আমি আর ছোট নেই। আমার দাপট দেখে তোমরা কি বুঝতে পারছো না আমি বড় হয়ে গেছি? কিছুতে এখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার রাগ থেকে নির্গত বাষ্পকণা যেন লাল রক্তবিন্দু হয়ে আমাদের ভিজিয়ে দিচ্ছে। সত্যি নাম পরিবর্তন দরকার। আজই উড়িষ্যা সরকারের কাছে আমরা আবেদন করব। আবার শালমহুয়াদের ভেতর দিয়ে আমাদের ফেরার পথ। বৃষ্টি হয়ে চলেছে অনবরত। এবার চলো ভাসমান ব্রিজ থেকে লেক ও মহাদেব দর্শন করে আসি। বৃষ্টি মাথায় নিয়ে মহাদেব বসে আছেন। চারদিকে জলরাশি আর তারপর পাহাড়ের গায়ে ঘন জঙ্গল। চাইলে বোটিংও করা যায়। বোটিং করে ভগবানের চরণ ছুঁয়ে আসে অনেকেই। বৃষ্টি মাথায় নিয়ে আবার পথ চলা শুরু। চলেছি কেওনঝড় শহরের দিকে জগন্নাথ মন্দিরে। সামনে লেকের জলের মাঝখানে ছোট্ট একটা মন্দির, অপূর্ব না? চলে এসেছি আজকে শেষ গন্তব্য কেওনঝড় থেকে 3 কিমি দূরের জগন্নাথ মন্দিরে। সামনে বিশাল একটি রথ, 16টি চাকা বিশিষ্ট এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রথ, যার উচ্চতা পুরীর জগন্নাথ মন্দিরের রথের থেকে উঁচু। 16টা চাকা আছে, 16 চাকাওয়ালা এটা পৃথিবীর সবচেয়ে উঁচু রথ। পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও এই রথের উচ্চতা বেশি। মন্দিরের সামনে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা চিত্র আঁকা। এছাড়া হনুমান, শিব ও অন্যান্য দেবদেবীর চিত্র আঁকা। চলো ভেতরে ঢোকা যাক। ছোট কয়েকটি মন্দিরের মাঝে মূল মন্দির, কমলা ও সাদা রঙের। অন্দরে ছবি তোলা নিষেধ, তাই বাইরের দৃশ্যই শুধু তোমাদের দেখাতে পারলাম। মন্দিরটি সিধা মাথা নামেও পরিচিত। প্রাচীনকালে এখানে একজন সাধু বসবাস ও তপস্যা করতেন বলে তার নামে এই নামকরণ। ফেরার পথে জগন্নাথ দেবের মাসির বাড়িও দেখলাম। আর তার সাথে সাথেই আমাদের কেওনঝড় সফরের প্রথম দিন শেষ হলো। রাতের ডিনার হোটেল প্রিন্স লাগোয়া হোটেল মেঘাতে। জনপ্রিয় এই হোটেলের খাবারের মান বেশ ভালো। খেতে খেতেই তোমাদের গুড নাইট জানালাম। কাল যাব কেওনঝড়ের আরও অনবদ্য কিছু জায়গায়। সঙ্গে থেকো। টাটা।